মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, নিরাপদ কর্মস্থল ও মজুরি বৈষম্য দূর করার দাবি, শ্রমিকদের অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ, বরণ করতে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উন্নয়নে নতুন ঘোষণার আশা। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল, নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা, ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, কুপিয়ে অস্ত্র ছিনতাই, 4 ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার 3। কাঁচপুর সেতুর নিচে মিলল 6টি ওয়ান শুটার গান। এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম, 2 দেশের বাণিজ্য শুরু হওয়ায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি পালিত হলো। নিরাপদ কর্মস্থল ও মজুরি বৈষম্য দূর করার দাবি শ্রমিকদের। পাশাপাশি চিকিৎসা, নারীদের মাতৃত্বকালীন ছুটি, কারখানাগুলোতে কর্মপরিবেশ সহ ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন চান তারা। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন 1 মে। এবছরের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মখাত, আসবে এবার নবপ্রভাত। দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে শ্রমিক সংগঠনগুলোর। বাদ্য বাজিয়ে লাল সাদা টি শার্ট আর মাথায় কাপড় বেঁধে র্যালিতে অংশ নেন মেহনতি মানুষ। শুক্রবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, পতাকা ও প্লেকার্ড নিয়ে সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেন শ্রমিকরা। তাদের কণ্ঠে ছিল ন্যায্য মজুরি, চিকিৎসা, নারীদের মাতৃত্বকালীন ছুটি, কারখানাগুলোতে কর্মপরিবেশ সহ ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি। মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকের ন্যায্য মজুরি দাবিতে আমরা যে লড়াই করছিলাম, অবিলম্বে সেই দাবি বাস্তবায়ন করা হোক। শ্রমিকদের বাঁচার মতো মজুরি অনতিবিলম্বে ঘোষণা করা হোক। চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহের মাজার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্লেকার্ডে তুলে ধরা হয় শ্রম অধিকার বিষয়ক বিভিন্ন স্লোগান। নিরাপত্তা, কর্মঘণ্টা, ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি তুলে ধরেন শ্রমিকরা। যাদের ঘামের বদলে আজকে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের যথাযথ মূল্যায়ন হবে। শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকার চেষ্টা করছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকদেরকে কাজ ফিরিয়ে দেবার, আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবা। শ্রমিকদের হাত ধরেই নির্মাণ হয় সভ্যতা, দেশের উন্নয়নে তাদের অবদান অগ্রগামী। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। শ্রমিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে স্বতন্ত্র স্কুল ও হাসপাতাল নির্মাণের দাবিও তোলেন তারা। এখানে যেন একটি সরকারি বড় ধরনের হাসপাতাল হয়, যাতে করে এই এলাকার শ্রমিকরা যেন সেখানে সুচিকিৎসা নিতে পারে। খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশেই উৎসবমুখর পরিবেশে মে দিবস পালিত হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। খেলার বয়সে কাঁধে শ্রমের বোঝা, কেউ জেলে, কেউ দিনমজুর। দারিদ্র্যের চাপে উপকূলের হাজারো শিশু হারাচ্ছে শৈশব। স্কুলে থাকার বয়সেই জীবিকার লড়াই। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে দারিদ্র্য, আর সেই চাপে শিশুরা ঝুঁকছে শ্রমবাজারে। শিকদার জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তকিব পেদা। 12 বছর বয়সী জাহাঙ্গীর নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে বহু বছর আগে আগুনমুখা নদীর তীরে নৌকায় আশ্রয় নেয় তার পরিবার। শিশুটি এখন পাকাপোক্ত মাঝি। মাত্র 8 বছর বয়সী শুরু হয় তার পূর্ণাঙ্গ শ্রমজীবন। অন্যের নৌকায় কখনো মাছ ধরা, আবার কখনো জাল সেলাইয়ের কাজ করে যোগান দেয় দরিদ্র পরিবারের খরচ। পড়াশোনার স্বপ্ন ছিল, কিন্তু অভাব সেই স্বপ্নকে ছুঁতে দেয়নি। নদীতে জাল ভাই এই করি, এই যে সকালে যাই, বিকালে আসি, ঘর বাড়ি নাই, কেমনে পড়াশোনা করব। উপকূলের এমন হাজারো শিশু বাধ্য হয়ে বেছে নিয়েছে শ্রমিকের পেশা। নদী বা সমুদ্রে মাছ ধরা, শুটকি পল্লী, বরফকল কিংবা মাছের আড়তে শ্রম বিক্রি করে সামান্য জীবিকা মেলে তাদের। উপকূলের এই শিশুদের এখন মেতে থাকার কথা ছিল দুরন্তপনায়, হাতে থাকার কথা ছিল বই খাতা, কিন্তু ভাগ্যের করুণ পরিণতি
কেড়ে নিয়েছে তাদের শৈশব, দিয়েছে শ্রমের কঠিন জীবন। দারিদ্রতা আর দুর্বল নজরদারির ফাঁদে উপকূলে এখন এই শিশু শ্রম পরিণত হয়েছে নিত্যদিনের বাস্তবতায়। নদীতে যে জাল ভাই কাম কই পড়াশোনা করুন তুমি মন চাইলে এখন করবো কি? আমাকে তো আমাদের খাইতে খাওয়া লাগবে, বুঝলেন না? লেখাপড়া করতে অনেক মন চায়, অভাবের জন্য লেখাপড়া করতে পারিনি। কাকড়াদেরই ঘরে রহি, ছাগল বেড়া রহি, টান দিকে পড়ালেখা করতেছি না, এখন মানুষ লাগে জাল বেড়া লাগে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার। এতে করে বাড়ছে দারিদ্রতা, আর সেই চাপে পরিবারগুলো নিজেরাই শিশুদের হাতে তুলে দিচ্ছেন শ্রমের জোয়াল। এই মানুষগুলো কিন্তু আর্থিকভাবে অসচ্ছল। এটা হওয়ার কারণে এবং স্কুল কলেজগুলো যথেষ্ট দূরে এবং যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে সে কিন্তু যেতে পারছে না। যখন ডেভেলপিং এজটা যখন সে বাড়বে, ওই সময়টা যে বাড়ার যে জন্য যে পুষ্টি দরকার সেটা সে পাচ্ছে না। লং টাইমে জাতির জন্য একটা বিরাট সমস্যা তৈরি হবে। সুতরাং এদেরকে আলাদা কর্মসংস্থানের জন্য এদেরকে না নিয়ে এদেরকে শিক্ষার খাতে নিয়ে আসতে হবে। 2025 সালে প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমলেও সামগ্রিকভাবে এর হার বেড়েছে। বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার হার দাঁড়িয়েছে 8.9%। আরেকটি প্রতিবেদনে জলবায়ুর ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে। ইউনিসেফ বলছে দেশে প্রায় 1,90,00,000 শিশুর জীবন ও ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলের প্রায় 45 লাখ শিশু নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরে জুড়ে উৎসবের আমেজ। নগরের উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেড়ে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। নির্বাচনের সময় যেসব পরিকল্পনার কথা বলা হয়েছে সে আলোকে সিলেটে উন্নয়ন পরিকল্পনার ধারণা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কাল সিলেটে তারেক রহমানের সফরের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন। আমরা নির্বাচনের সময় যেগুলি বলেছি আমাদের পরিকল্পনার কথা, সেই পরিকল্পনার আলোকে সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেইগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন পাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ও তাদের উত্তরসূরিরা, মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এখানে যারা এই বড় বড় গাড়ি চালান তা এবং সেইভাবে যাতে সবাই আহ্বান না দেওয়া দলের অন্য আজকে যেখানে যদি শ্রমিক দল মনে করে সব চাইতে এই মন্ত্রী মহোদয় প্রত্যেকটা অন্য সংগঠন যারা সাথী কর্মকাণ্ডকে আমরা সার্বজনীন করা থানা এবং পৌর নেতৃবৃন্দকে 1971 সালের জামাত আর বর্তমান দলটির কার্যক্রম এক নয়। সময়ের প্রয়োজনে গঠনতন্ত্র বহুবার পরিবর্তন হয়েছে জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। দলের বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে জানান জামাত সেক্রেটারি। স্বাধীনতার 50-60 বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। এবং আমাদের আমির জামাত বলেছেন, ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারবো না। এদিকে হাওরে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার ব্যস্ততা কৃষকের। বৃষ্টি থামার পর তড়িঘড়ি করে আধা পাকা ধান কাটছেন তারা। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এদিকে হাওড়াঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। তখন মেঘ দিতেছে, বৃষ্টি দিতেছে, খুব আমরা অসহায় অবস্থায় আছি। 8-10 লাখ টাকা খরচ হয়েছে। এই যে বন্যার মধ্যে না এখন খালিও মিলতেছে, না একটা নৌকা মিলতেছে, না একটা গাড়ি মিলতেছে। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা। বৃষ্টি না আসায় তাই শেষ চেষ্টায় কৃষক। কোমর পানিতে ধান কাটছেন তারা। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ধান খারতাছি খামলা কাটলা লইয়া 1500 টাকা রোজ খামলার। আমরা অঞ্চল বড় কষ্ট। সব কৃষক যা আছে সবারই একই গতি। কৃষকগুলো যে একটা অবস্থাতে আছে, এতে মনে কৃষকগুলো ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। খাসা ধান লিয়া ধান কাটতে গিয়ে হল তাকে রাটেরা বাদলিয়া করে দূর দশা গুটি গেছে। ধান তো কত হয়েছে, পানির তোলা হামাই গেছে, তো দাম এখন ফুলা হয়নি, কাটতে পারেন। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যে নদী বাড়ালে তো 700 নদী 1000, এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। দাওয়াইলারা কাটতেছে, আরও তো ভালো করে কাটে না, মানুষ পাওয়া যায় না। এই সমস্যা হইল মানুষের সমস্যা। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম বন্যা হয়ে গেলে তো বন্যা তো আল্লাহর হাতে, এই পানি ডুবে গেছে। তো যতটুকু সম্ভব আমরা এই সিন্ডিকেট ভেঙে তাড়াতাড়ি ফসল উঠাইতে পারে এর ব্যবস্থা আমরা নিব। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে নেত্রকোনার আটপাড়া এলাকায় আছে সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, রয়েছি নেত্রকোনা জেলার যে আটপাড়া উপজেলা, সেই আটপাড়া উপজেলার সুমাইখালী হাওর, যেটি এই হাওরের পুরো জমি, ধানের যে বুড়ো ধানের জমি ছিল সবগুলো তলিয়ে গিয়েছে। অর্থাৎ বেশ কিছুদিনের যে জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতায় এই তাদের বুড়ো ফসল পুরোটাই তলিয়ে গিয়েছে। এর মাঝে আবার যে এই বিভিন্ন নদ নদীর পানি পাহাড়ি ঢলে বেড়েছে, সেই ঢলের পানি এসে চাপ দেয় এবং এই হাওরগুলোতে প্রবেশ করায়। যেগুলো উঁচু মানে মাথাগুলো ভেসেছিল সেগুলো এখন তলিয়ে গিয়েছে। এখানে কথা বলছিলাম যে আমরা কৃষকদের সাথে, একজন রয়েছেন 70 কৃষক এই সিদ্দিকুর রহমান, তিনি বলছিলেন তার 8 কাঠা জমিতে একটু ধান তুলতে পারেননি। আজকে সকাল থেকে চেষ্টা করেছিলেন কিছু
ধান তুলবার। তো দেখা গেছে যে সব মানে চোখের সামনেই দেখতে দেখতেই আসলে তাদের জমিগুলো পানিতে তলিয়ে গেছে। এখানকার যে কয়েক হাজার কৃষক হবে এই হাওরের উপর নির্ভরশীল ছিল, প্রত্যেকেরই একই অবস্থা। তারপরেও যারা সাঁতরে বা কোমর পানিতে নেমে পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে এবং অনেক দরে অনেকেই শ্রমিক নিয়েছেন, নিয়ে কোনোভাবে কেটে এখন যে যতটুকু তুলেছেন সেগুলো রাস্তার পাশেই তারা মাড়াই করে দিয়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ দেখা গেছে সেখানেও অনেক ধান থেকে গন্ধ বের হয়ে আসছে। আবার মানে যে এখন মৌ গন্ধ হওয়ার কথা ছিল যে বৈশাখে, সেই বৈশাখে হচ্ছে যে ধানের এই গন্ধ, পচা গন্ধে তাদের মানে পচা গন্ধ নাকে লাগছে। এটি তাদের একটি কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও মনের সান্ত্বনা এবং যতটুকুই শেষ পর্যন্ত পাওয়া যায় ততটুকুই রক্ষা করবার চেষ্টা চালিয়ে গেছেন এখানকার যে এই হাওরের যে কৃষকরা রয়েছেন। তারা চাচ্ছেন যে যতটুকু আছে সেটুকু দিয়ে হয় খোরাকি না হলেও অন্তত কিছুদিন চলবে। তো নেত্রকোনা জেলার যে হাওরের যে ফসল ডুবির এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কনস্টেবল ফয়সাল হোসেন এবং এএসআই সোহেল রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 6টি 1 শুটার গান এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। র্যাব জানায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের বালুরগদি এলাকায় চলছিল টহল কার্যক্রম। একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখলে সন্দেহ হয়। সেখান থেকে 6টি 1 শুটার গানের সঙ্গে উদ্ধার হয় একটি শর্ট গানের গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। এ সময় কাউকেই আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র সিথিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে দীর্ঘদিন বন্ধের পর চালু হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। 2 দেশের বাণিজ্য শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। আবারও শুরু হলো টেকনাফ স্থলবন্দরের আমদানি কার্যক্রম। দীর্ঘ 1 বছর 17 দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি ট্রলার বন্দরে ভিড়তে ফিরে আসে কর্মচাঞ্চল্য। ট্রলারটিতে আমদানি হয় চাম্পা ফুল ও গর্জন কাঠ। দীর্ঘদিন পর পণ্য আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। 1200 লেবার আছে। লেবারগুলো অনেকদিন কষ্ট পাইছে। আজকে এই বুটটা আসার কারণে আমরা অনেক খুশি। 14 মাস পরে বুট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে। বর্তমান সরকারের আদর্শ অর্থনীতি যে অবস্থা, সেখানে এই টেকনাফ বন্দর ইনশাল্লাহ বিশাল ভূমিকা পালন করবে। টেকনাফ স্থলবন্দর যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা ধারাবাহিকতার মাধ্যমে আরো অনেক মাল আনতে পারবো বলে আমরা আশা করি। ধারাবাহিকভাবে আমদানি রপ্তানি চালু থাকলে টেকনাফ স্থলবন্দরে আবারও গতি ফিরবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বোট যখন আসবে, পণ্য আসবে, আমরা দ্রুত এনবিআর নির্দেশনা মোতাবেক দ্রুত খালাস দেওয়ার চেষ্টা করবো এবং রাজস্ব বৃদ্ধির সচেষ্ট হবো। আমরা চাচ্ছি এই বন্দরটা চালু হোক এবং টেকনাফের মানুষ বৈধ ব্যবসা করুক, অবৈধ বদভ্যাস যেগুলি ব্যবসা আছে এগুলি থেকে সরে আসুক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে 2025 সালের 13 এপ্রিল থেকে টেকনাফ স্থলবন্দরে বন্ধ হয়ে যায় দুদেশের বাণিজ্য কার্যক্রম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে জাল ফেলছেন জেলেরা। প্রথম দিনে বৈরী আবহাওয়ায় আশানুরূপ মাছ না পেলেও সামনের দিনে প্রত্যাশা পূরণ হবে বলে আশা তাদের। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞায় মাছের প্রজননও বৃদ্ধি স্বাভাবিক হয়েছে। দীর্ঘদিনের কর্মবিরতির পর মাছ ধরতে পেরে স্বস্তি ফিরেছে জেলেপল্লীতে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোর থেকেই নদীতে বেড়েছে জেলেদের কর্মচাঞ্চল্য।
জাটকা সংরক্ষণে গত মার্চ ও এপ্রিল 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে। এরপর থেকেই জাল ও নৌকা নিয়ে ব্যস্ত জেলেরা। এখন তো কালবৈশাখী, ঘূর্ণিঝড়, আমরা এটা উপেক্ষা করে কিন্তু নদীতে আইছি। তারপরে দেখা যাক মাছ হয় কিনা। বইয়াছিলাম মানে আইসি অনেক আকাশ অবস্থা আবহাওয়া বেশি ভালো না। আইসি নদীর ভিতরে 2 মাস পরে দেখি আল্লাহ কি করে, ভাগ্য তাই। তবে প্রথম দিনে বৈরী আবহাওয়া ও আশানুরূপ মাছ না পেলেও সামনে ভালো মাছ ধরা পড়বে আশা জেলেদের। এতে ধার দেনা পরিশোধ করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনছেন তারা। সীমিত সামর্থ্যেও অভিযান সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগ বলছে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা। মাছের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে বছরের এ সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ইয়াবা সেবন করে ফরিদপুরের শিশু আইরিন আক্তারকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতারের পর মূল অভিযুক্ত ইসরাফিল দায় স্বীকার করেছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায় সদর উপজেলার আদর্শ গ্রামের বাঁকা বিশ্বাসের শিশু শ্রেণীতে পড়ুয়া মেয়ে আইরিন গত 24 এপ্রিল রাতে নিখোঁজ হয়। 6 দিন পর বৃহস্পতিবার বাড়ির কাছে কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ পেয়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রতিবেশী যুবক ইসরাফিল মৃধাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আইরিনকে শ্বাসরোধ হত্যা করে নাসিমা বেগমের বাথরুমের সেফটি ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখে পালিয়ে যাওয়া হয়। পরে গত 28 এপ্রিল নাসিমা বেগম টয়লেটে গেলে গন্ধ পাওয়ায় মরদেহটি দেখতে পেয়ে তিনি এবং তার ছেলে শেখ আমিন মরদেহটি প্লাস্টিকের ড্রামে করে রেল লাইনের পাশে কলাবাগানে ফেলে রেখে যায়। কাউকে না জানিয়ে মরদেহ সরিয়ে ফেলায় তাদের দুজনকেও গ্রেফতার দেখানো হয়। আমরা এলাকার বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের এই প্রেক্ষাপটে নজরদারিতে রাখি। তার নাম ইসরাফিল। এই ছেলেটি পেশায় একজন অটো চালক। তাকেও আমরা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত রাখি। গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেই। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন পরিবহন চালকরা। এমপির আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভের কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জিবি নামে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে, যা তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন ঘটনাস্থলে এসে চালকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ফরিদপুরে আগুনে পড়ল একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ভোররাতে ভাঙা পৌর সদর বাজারের একটি সমিলে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে তার আগে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে। মানিকগঞ্জে বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ। অতি খরা ও বৃষ্টিতেও তেমন ক্ষতি না হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। মরিচ গাছে ভরপুর মানিকগঞ্জের মাঠ। অতিবৃষ্টি ও খরায় ঝরে যাচ্ছে ফুল ফল, মরে যাচ্ছে গাছ। থুবড়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচের চাষাবাদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন সহ আয়োজন করা হয় শোভাযাত্রার। মেঘাচ্ছন্ন সকালে বোধিবৃক্ষের নিচে ধূপবাতি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে ভিড় করেন পুণ্যার্থীরা। উৎসবমুখর পরিবেশে এই বিশেষ দিনে বুদ্ধ পূজা, শিল গ্রহণ, বুদ্ধ দেশনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আজকের জন্য আমি প্রার্থনা করব জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি নির্বাণ লাভ করুন। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ। সারা বছরটা যাতে আমরা ভালোভাবে সুখে থাকতে পারি, সবাই যাতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি,
এই প্রার্থনাটাই আমাদের প্রধানত থাকবে। সব বৈরিতা, হিংসা ও অশান্তি দূর হয়ে বিশ্বে শান্তি আসবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মের অনুসারীদের। আজকে বিশ্বের যে শান্তি, মৈত্রী, করুণা এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বুদ্ধের শান্তির যে বাণী, সেই বাণীকে ধারণ করে আজকে একটা শান্তিরময় একটা বিশ্বের যে কামনা, সেই কামনা আজকে পদযাত্রা। আমরা সবাই সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল কামনা করি। যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে বৌদ্ধবিহার থেকে বের করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় বুদ্ধের জীবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নানান দিক। তারিফ রহমান, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, নিরাপদ কর্মস্থল ও মজুরি বৈষম্য দূর করার দাবি, শ্রমিকদের অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ, বরণ করতে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন ঘোষণার আশা। এবং হাওড়ে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল, নদ নদীর পানি আবারও বাড়ার শঙ্কা, ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ার দুশ্চিন্তা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।